নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রোমার রুটস। তো আজকে আমাদের নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি সেই জায়গায় যেটি প্রকৃতির অপার সৌন্দর্যের মুকুটধারী মানালি। তো যথারীতি প্রত্যেকবারের মতো এবারও আমাদের যাত্রা শুরু হচ্ছে সেই কলকাতা বিমানবন্দর থেকে। তো এবারে ফ্লাইটটা যেহেতু ছিল আমাদের 12:30টার সময়, তাই আমাদেরকে কিন্তু এবারে অনেক সকালে বাড়ি থেকে বেরোতে হয়নি, হালকা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। তাই এদিনকে কিন্তু কোনো ফুড জয়েন্টে আমাদেরকে এয়ারপোর্টে দাঁড়াতে হয়নি। এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার, কারণ যে রেটে এয়ারপোর্টসে যত দিন যাচ্ছে ফুডিং কস্ট বেড়েই চলেছে। যারা আমাদের মতো ফ্রিকুয়েন্ট ট্রাভেলার, তারা যদি যতটা সম্ভব খাবার বাড়ি থেকেই খেয়ে বেরোন, আমার তো মনে হয় এখন যত দিন যাবে সেটা ততটাই সুটেবল হবে। তো বলতে বলতে আমাদের ফ্লাইট এবারেও অন টাইম ছিল। আর যেহেতু এবারে আমাদের বুকিংটা মেনলি ছিল ইন্ডিগো থেকে। ইন্ডিগো তো মোরালেস যে কটা বারই আমরা ফ্লাই করেছি, আমরা জানি যে ইন্ডিগো কিন্তু একটা জেনারেল স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে। খুব মানে আমি বলবো যে আনরিয়েল ইভেন্টস না ঘটলে বা খুব যদি আপনার কপালটা খারাপ না হয়, তাহলে কিন্তু ইন্ডিগো এয়ারওয়েজ জেনারেলি আপনাদেরকে ভুগায় না। আমাদেরকে শুধু একাধবারই ভুগিয়েছিল, সেটা দেরাদুন ট্রিপের সময়, যেটা আপনাদের জানিয়েও ছিলাম। আমাদের প্রিভিয়াস ব্লগে আছে, আপনারা গেলেই দেখতে পারবেন। এবার সেটা হয়নি মোটামুটি, তাই আমরা অন টাইম নেমে গেছিলাম চণ্ডীগড় এয়ারপোর্ট। আর নেমেই আমাদের চণ্ডীগড় এয়ারপোর্টটা তো দেখে নিয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। এটা একটা মেনলি মিলিটারি রান এয়ারপোর্ট, তো যার জন্য খুবই সিস্টেম্যাটিক এবং খুব একটা বড় এয়ারপোর্ট এটা নয়, কিন্তু খুবই সুন্দর এবং গোছানো। তো প্রত্যেকবারের মতো এবারও আমাদেরকে ইন্ডিগো এয়ারবাস ডিসঅ্যাপয়েন্ট করেনি। টাইমের 15 মিনিট আগেই আমাদেরকে চণ্ডীগড় এয়ারপোর্টে ড্রপ করে দিয়েছিল, তো যেটার জন্য আমাদের অনেকটাই টাইম এবারে সেভ হয়েছিল। আর আমাদের লাগেজ বেল্টেও কিন্তু লাগেজ অন্যবারের তুলনায় এবার একটু আগেই এসেছিল। যদিও এর আগে আমরা যতবার ট্রাভেল করেছি, লাগেজে জানি না কি প্রবলেম আছে, প্রত্যেকবারই লাগেজ বেল্টে আমাদের লাগেজটা সবার লাস্টে আসে। তো যার জন্য প্রত্যেকটা ফ্লাইটের শেষেই প্রায় 1 ঘন্টার মতো আমাদেরকে বেল্টে লাগেজ কাউন্টারে ওয়েট করতে হয়। তো এবারে যাই হোক সেটা হয়নি। তো প্রথম থেকেই ট্রিপটা অন পজিটিভ নোট খুব ভালোভাবেই শুরু হচ্ছিল। তো কালেক্ট করে নিলাম আমাদের লাগেজ, দিয়ে আমরা খুঁজতে শুরু করলাম যে এক্সিটটা কোন দিকে আছে। এক্সিটটা যদিও ঠিক সামনে গিয়ে রাইট হ্যান্ড সাইডেই ছিল। তো বেরিয়েই আমাদের ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছিল। যদিও বলে রাখি যে এইবারের ট্রিপে কিন্তু আমাদের যিনি সারথি ছিলেন দীপক, সে কিন্তু একটা খুবই ইনস্ট্রুমেন্টাল রোল প্লে করেছে। চণ্ডীগড় এয়ারপোর্টের ভেতরের মতো চণ্ডীগড় এয়ারপোর্টের বাইরেটাও ছিল ঠিক ততটাই সুসজ্জিত। তো বাইরে বেরিয়ে আমাদের জন্য দীপক দাঁড়িয়ে ছিল, বেশিক্ষণ আমাদের যার জন্য বাইরে ওয়েট করতে হয়নি। আর যারা বুকিং না করে আসবেন তাদের জন্য এখানে অনেক ট্যাক্সি কাউন্টার্স আছে, এখান থেকে আপনারা লোকাল ট্যাক্সিস বুক করে নিতে পারবেন। বাট আমরা এটা কম্পেয়ার করে দেখেছিলাম, এখানে কিন্তু চার্জেস অনেক বেশি। যেহেতু এরা এয়ারপোর্টের ভেতরে কাউন্টার দিয়ে বসে, ওখানে ওদেরকে অনেক ট্যাক্সিস পে করতে হয়, তো সেটা কিন্তু পুরোপুরি কাস্টমার্সের থেকে নেওয়া হয়। একটু এগিয়ে গিয়ে করে নিয়েছিলাম আমরা একটা স্ন্যাক্স ব্রেক, কারণ খুব বেশি সময় লাগেনি আমাদেরকে ওখানে পৌঁছতে। আর পাহাড়ে ওঠার আগে আমরা ওখানে কিছু লোকাল ফুড ট্রাই করবো ভেবেছিলাম, কিন্তু তখন ওদের প্রায় সব খাবারই শেষ হয়ে গেছিল এই ধাবাটাতে। তাই ওরা জাস্ট আমাদেরকে তখন একটা ছাঁচ লাস্সি করে আমাদের ছেড়ে দিল। লাস্সিটা মোটামুটি ভালোই করেছিল, কারণ এইসব জায়গাতে তো আপনার চণ্ডীগড় পাঞ্জাব সাইডে এলে তো মোটামুটি দুধের আইটেম মোটামুটি আপনি সবই অন্যান্য স্টেটসের থেকে একটু বেটারই পাবেন, কারণ ওদের দুধের কোয়ালিটিটা একটু অন্যরকম। চণ্ডীগড় থেকে মানালি প্রায় 5 ঘন্টা মতো রাস্তা, যদিও এখন নতুন হাইওয়ে সংযোজনের রাস্তাটা অনেকটাই ফাস্ট হয়েছে। আর আমরা যাওয়ার পথেও দেখতে পাচ্ছিলাম দুপাশে প্রায় রাস্তা চওড়া হওয়ার কাজ চলছে। তো কারণ টুরিস্টের প্রেশার তো প্রত্যেক বছরই এরকম পাহাড়ি এলাকাগুলোতে বাড়ছে, তার জন্য রাস্তার প্রয়োজনও বাড়ছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে লেগেই রয়েছে এরকম জ্যামের প্রবলেম। তো প্রত্যেক 8 ঘন্টা 40 মিনিট অন্তর অন্তরই আমরা এরকম জ্যামে পড়েছিলাম। যদিও জ্যাম কিন্তু বেশিক্ষণ স্টে করেনি, ওখানকার যারা ট্রাফিক বা যারা সিভিক্স ছিলেন তারা খুবই ফাস্ট কাজ করেছেন, যার জন্য কোথাওই আমাদেরকে 10 মিনিটের বেশি দাঁড়াতে হয়নি জ্যামে। তো রাস্তাটা মোটামুটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চওড়া। এরপরও আরো 4 লেনের রাস্তা দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে ওখানে ক্লিন আপ করে জায়গাটাকে হোয়াইট করা হবে, তখন আশা করা যায় যে রাস্তার স্পিড আরো বেড়ে যাবে। তো আমরা দেখতে দেখতে চলে এলাম পান্ডো ড্যামে। এই ড্যামটাও একটা খুব সুন্দর সিনিক সাইট, অনেকেই এই জায়গাটাতে সাইট সিইং হিসেবে রাখে। তো তখন যেহেতু আমরা টাইম একদম লস করতে চাইনি, তো
তো ভেবেছিলাম যে পান্ডু ড্যামটাতে দাঁড়াবো না, জাস্ট সাইড দিয়ে দেখে বেরিয়ে যাবো। জায়গাটা খুবই সুন্দর, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে। এইসব জায়গায় মেইনলি আপনার খুব হাই কোয়ালিটি ক্যামেরা লেগে রীতিমতো ভালো মতো আপনাকে শর্টস নিতে হবে, তবে এই জায়গাটা কতটা সুন্দর সেটা আপনি ক্যামেরার মাধ্যমে বোঝাতে পারবেন। এই সময়টা আমাদের একদমই ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার, একটু দূরে এগিয়ে আমরা ঠিক এই পান্ডু ড্যামের আশপাশের এলাকাতেই যখন ওপর দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেখানে পড়ে গেলাম জ্যাম। তো যার জন্য আমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও কিন্তু এই জায়গাটাতে আমরা অনেকটা সময় কাটাতে পেরেছিলাম, প্রায় 20 মিনিট মতো এখানে আমরা জ্যামে আটকে ছিলাম। তখন আমরা অনেক ভিডিও ছবি এখানে তুলে নিতে পেরেছি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর আশপাশে কিন্তু অনেকগুলো বাঁদর আছে। তো সেখান থেকে কিন্তু আপনারা যদি চান নিজেদের ফুড আইটেমস একটা হাতে এনাদের দিতে পারেন, কারণ আমি তো সব জায়গাতেই গিয়ে এটা বারবারই বলে থাকি যে এরকম যারা রোড সাইড ওয়াইল্ড লাইফ আছে তারা কিন্তু এই টুরিস্টদের উপরই নির্ভরশীল। তো আমরা নিজেদেরকে একটা সঠিক দূরত্ব বজায় রেখে যদি কিছুটা খাবার এদেরকে প্রদান করতে পারি তাহলে কিন্তু এদেরকেও আমরা বাঁচাতে পারি। আর এবারে যে মানুষের সঙ্গে পরিচয় না করবালেই নয়, সেটা হলো আমাদের দীপক, যে এবারে আমাদের সারথি ছিল আর খুব ভালোভাবে আমাদের হিমাচল প্রদেশ ঘুরিয়েছে। I'm just calling to say প্রত্যেকটা ভ্রমণেই কিন্তু এরকম ব্রেকস খুবই গুরুত্বপূর্ণ হয়। যদিও এই ব্রেকটা মেইনলি আমাদের জ্যামের জন্যই আমরা পেয়েছিলাম, কিন্তু এই ব্রেকটার জন্য আমরা দীপকের সঙ্গে অনেক ডিটেলসে এই টাইমটাতে কথা বলতে পেরেছিলাম আমাদের আগামী দিনের ট্রিপের বিভিন্ন জায়গায় কিভাবে আমরা পৌঁছবো, কিভাবে প্ল্যান হবে এই ব্যাপারে। তো তখনই কিন্তু আমি একটা আইডিয়া পেয়েছিলাম যে দীপকের কিন্তু এই হিমাচল প্রদেশ সম্বন্ধে প্রচন্ড আইডিয়া। আর বেসিক্যালি এরা কিন্তু হিমাচলি মানুষরা খুব ফ্রেন্ডলি নেচারের হয়। তো যেটা আমি সিকিম আর এর আগে আমাদের নর্থ বেঙ্গল সাইডে গিয়েও বুঝতে পেরেছি যে পাহাড়ি মানুষদের জেনারেলি একটা অন্যরকম পজিটিভ ভাইব থাকে। তো যার জন্য কিন্তু এখানে বারবার ফিরে আসতে ইচ্ছে করে। তো কথা ওর সাথে হতে হতে কিছুক্ষণের মধ্যেই আমাদের জ্যামটা কেটে গেছিল। আর জানতে পেরেছিলাম জ্যামটা মেনলি হয়েছিল এখানে একটা ডাবল লাইনের জন্য। এইরকম রাস্তায় কিন্তু পাহাড়ে ডাবল লাইন একটা খুব বড় প্রবলেম, প্রায় ওখান থেকে গাড়ি ওভারটেক করতে এসে ডাবল লাইন ক্রিয়েট করে ফেলে। তো যার জন্য এরকম বড় বড় জ্যাম লেগে যায়। তো রাস্তা ক্লিয়ার হতেই আমাদের আবার পথ চলা শুরু হলো। আর এবারে কিন্তু আমরা যখন রাস্তাটা স্টার্ট করেছিলাম আমরা ঠিক করেছিলাম যে লাঞ্চটা স্কিপ করে যাব, কারণ অলরেডি এখানে 1 ঘন্টা মতো আমাদের বিভিন্ন জ্যামে আটকাতে আটকাতে লস হয়েছিল। আর রাত্রির দিকে এসব জায়গায় ট্রাভেল করা সেফ। তো একটু পরেই চলে এলো অর টানেল। আর এখানে তো হিমাচলে এসে আমরা অনেকগুলো টানেলই পেয়েছিলাম, যেটা আমাদের রাস্তা তো অনেকটাই কমিয়ে এনেছে। আমাদের এখন রাস্তার স্পিড অনেকই বেড়েছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু বেড়েছে এখানকার ল্যান্ডস্লাইড। দীপকের কাছেই শুনছিলাম যে লাস্ট কয়েক বছরে কিন্তু হিমাচল মানালি সাইডে ল্যান্ডস্লাইড অনেক বেড়েছে। তো আমাদের মনে হয় যে যদিও এই অর টানেলের মতো টানেলগুলো আমাদের রাস্তাটা অনেকটাই কমিয়ে এনেছে, তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে একটু এনভায়রনমেন্টালিস্টের সঙ্গে প্রপার আইডিয়া নিয়ে তাদের প্ল্যানিংটা ভালোভাবে বুঝে নিয়ে এনভায়রনমেন্টের উপর তার ইম্প্যাক্ট বুঝে এরকম প্রজেক্টগুলোকে স্যাংশন করা উচিত। কারণ এখন অব্দি কিন্তু আমরা বুঝতে পারছি না, আগামী 10-15 বছরের মধ্যে নিশ্চয়ই আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে এই টানেলগুলো আমাদের জন্য কিন্তু একটা মানে ভবিষ্যতের জন্য একটা অনেক বড় বিপদ স্টোর করে রাখছে। এই অড টানেলটা ক্রস করে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মানালিতে। আর আলটিমেটলি বুঝতে পারলাম যে এতটা জার্নি করাটা সত্যিই সার্থক, কারণ যে প্রকৃতির অপার সৌন্দর্যের আমরা রূপটা দেখেছি এই মানালিতে এসে, সেটা কিন্তু অন্য কোনো জায়গা কোনো মাউন্টেনিয়াস এরিয়ার সাথে তুলনা করার মতো নয়। পর্বতমালার মাঝে লুকোনো এই ছোট শহরটি তার হিমালয়ের সৌন্দর্য, তাজা বাতাস এবং অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। মানালি আমাদের কাছে একটি স্বপ্নের গন্তব্য ছিল। শীতের তুষারপাতের পর্বত, বিশ্বের সবুজের সমারোহ এবং সারা বছর ধরে শান্তি স্নিগ্ধতা, এখানে সবকিছুই অনন্য। আমাদের যাত্রায় আমরা ঘুরে দেখব অর টানেলের রহস্যময়তা, পান্ডু ড্যামের অপরূপ দৃশ্য এবং নানা রকম জায়গাতে কিন্তু সেখানকার লোকাল ফুডও আমরা ট্রাই করতে চলেছি। তো ট্রাভেলের এই মানালিতে পৌঁছেই আমরা বুঝতে চললাম যে আমাদের ট্রাভেলটা আরো কত সুন্দর হতে চলেছে।
তো এই জায়গাটা দিয়ে ক্রস করতে করতে দীপক আমাদের দেখিয়ে দিচ্ছিল যে এর থেকে একটু গিয়েই আর 5 কিলোমিটারের মধ্যেই আছে এখানকার একটা লোকাল এয়ারপোর্ট, যেটা বছরের ম্যাক্সিমাম টাইমটাই বন্ধ থাকে, কিন্তু যেই সময়টা চালু থাকে স্পেশালি শীতকালের সময়টা, তখন কিন্তু এখানে অনেক ফ্লাইটসই নামে। আর এখানে নামতে পারলে কিন্তু এখান থেকে মানালির রাস্তাটা অনেকটাই ছোট হয়ে আসে। তো অনেকটাই খিদে পেয়েছিল, কারণ প্রায় তখন বিকেল 4টে বাজে, তাই এখানে আমরা দাঁড়িয়েছিলাম এই রিভার রাফটিং সেন্টারটাতে। এখান থেকে যারা এই লোকাল রিভার রাফটিং করতে চান তারা বুকিং এখানেই করেন, আর এই গাড়িটাতে করেই আপনাদের নিয়ে যাবে আপনাদের রাফটিং জোনে, যেখানে আপনারা যারা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে চান বা রিভার অ্যাক্টিভিটিস করতে চান তারা পৌঁছে যেতে পারেন। আমরা ওখানে টি ব্রেক সেরে নিয়ে সেদিনকে রিভার অ্যাক্টিভিটিস কিছু করিনি, কারণ তখন আমাদের হোটেল থেকে কল এসেছিল যে আমাদের লাঞ্চ ওখানে করার কথা ছিল। যদিও আমরা টাইমটা ওনাদের ঠিকভাবে প্রোভাইড করতে পারিনি, তাই ওরা লাঞ্চ রেডি রেখেছিল। আমাদের পৌঁছতে তখন দীপক বললো প্রায় সন্ধ্যে 7টা হয়ে যাওয়া উচিত, তাই আমরা লাঞ্চটা সেদিনকে প্রায় স্কিপই হয়ে গেছিল। কিন্তু রাস্তার দৃশ্যগুলো এতটা সুন্দর ছিল আর ওয়েদারটা এতটা ভালোভাবে আমাদের সাপোর্ট করেছে এই জার্নিটা শুরু থেকেই, যে আমাদের কিন্তু লাঞ্চটা স্কিপ করেছি মনেই হচ্ছিল না। আমাদের কাছে যে ড্রাই ফুডটা ছিল সেটা দিয়ে ভালোই ভাবে আমাদের কেটে গেছিল। তো এখন প্রায় ঘুরিতে বাজে সন্ধ্যে 5টা মতো, আর আমরা আরো মানালি অনেকটাই কাছে চলে এসেছি। তো এখানে আমাদের একটা ব্রেক নিলাম কিছু ড্রাই ফ্রুট বাড়ির জন্য কিনবার জন্য। এটা মোটামুটি আপনার জায়গাটা হলো কুল্লুর কাছে। তো কুল্লুতে এখানে বললো যে সব থেকে ভালো ড্রাই ফ্রুট একটু রিজনেবল রেটে পাওয়া যায়। যদিও আপনারা যে ড্রাইভারের কাছে যাবেন তাদের কাছে এরকম অনেকই ফ্রুট এবং ড্রাই ফ্রুট শপের সঙ্গে টাই আপস থাকে। আমি কিন্তু বলবো নিজেরা পরোক্ষরেই জায়গাগুলোকে দেখবেন, কারণ সবসময় যে তারা ভালো জায়গায় নিয়ে যাবে সেরকম নয়। তাই আমরা একটু এগিয়ে গিয়ে এখান থেকে এনার এই ফ্রেশ ফ্রুটস কর্নারটাতে এসেছিলাম, একটু এগিয়ে কুলু মেইন হাইওয়েটার কাছে। তো এখানে গোল্ডেন অ্যাপেল থেকে শুরু করে কিন্নরি অ্যাপেল সব রকম অ্যাপেলই ছিল। আর এই আপেলগুলো কিন্তু আপনারা যদি টেস্ট না করেন আপনারা কোনো আইডিয়াই করতে পারবেন না যে আমরা যে কলকাতায় যে আপেলটা খাই বা যে ফ্রেশ ফ্রুটস গুলো খাই, যেটা বলে যে সিমলার আপেল বা পাহাড় থেকে আসে, সেটা কতটা আমাদের মিথ্যে বলে। কারণ এখানকার আপেলের টেস্টটা কিন্তু যে টেস্ট করেনি সে কখনোই বুঝতে পারবে না, একদম স্বর্গীয় টেস্ট ছিল। স্পেশালি আমি রেকমেন্ড করবো এখানকার গোল্ডেন অ্যাপেলটা। এটা কিন্তু পার্টিকুলারলি এদের অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস অব্দি পাওয়া যায় এই গোল্ডেন অ্যাপেলটা। কিন্তু সিজনে যদি আপনি আসেন এটা অবশ্যই 2-3 কিলো নিজের বাড়ির জন্য নিয়ে যাবেন। আমরা নিয়ে এসেছিলাম, যদিও এই হেভি লাগেজটা ক্যারি করা নিয়ে আমাদেরকে ফেরার দিনকে একটু এয়ারপোর্টে প্রবলেমে পড়তে হয়েছিল, সেটা নিয়ে আমি ফিউচার ভিডিওতে বলবো। কিন্তু ফ্রুটস গুলো কিন্তু কোনো কথাই হবে না, এইরকম এত ভালো কোয়ালিটির ফ্রুটস এইরকম রেটসে, আর ওদের রেটসটা খুব রিজনেবল রেটস। আর বার্গেনের তো অনেক স্কোপ আছে, আপনাদের সঙ্গে হাসি মুখে এরা যে কোনো এন্ড অব্দি বার্গেন করবে, কিন্তু হ্যাঁ বার্গেনিং স্কিলটা আপনাদের থাকতে হবে। তো বলতে বলতে আমরা এসে গেছি একদম মানালির হটস্পটে। এটা হলো মানালির এন্ট্রেন্স পয়েন্ট বলে। তো পাশে আপনারা দেখতে পাচ্ছেন হট বেলুন রাইড হচ্ছে, এই ঠিক সামনেই, যদি কতটা ক্যামেরা ক্যাপচার করতে পেরেছি আমি জানি না, এখানে হট বেলুন রাইড হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে কিছু ভিডিওস করে নিয়ে আমরা এগিয়ে গেলাম, কারণ আমাদের হোটেল এখান থেকে, বা হোটেল বলবো না, হোমস্টে একদমই কাছে। আর এটা আমাদের ফার্স্ট টাইমের জন্য কোনো হোমস্টেতে থাকার এক্সপিরিয়েন্স হতে চলছিল। মানে এর আগে আমরা কোনোদিনও কোনো হোমস্টেতে অ্যাজ সাচ থাকিনি, প্রত্যেকবারই হোটেলে থেকেছি। আমাদের মানালি মল রোড থেকে একটু এগিয়ে সানার ভিলেজের অ্যাপল ফার্ম হোমস্টে। আমি অ্যাপল ফার্ম হোমস্টের ব্যাপারে ইউটিউবে অনেক রিভিউ এর ভালো রেটিংস দেখেই আমি এখানে বুকিংটা করেছিলাম। আর এইটাকে কিন্তু আমি খুবই হাইলি রেট এই জন্যই করতে পেরেছিলাম প্রথম দিনকে গিয়ে, কারণ যদিও আমি 7টার সময় চেক ইন করেছিলাম, দৃশ্যতে আসছে আশপাশে বোঝা যায়নি, কিন্তু ওনাদের যে রুমস আমাদেরকে দিয়েছিল মাত্র 2000 যে সাইজের রুম উইথ অ্যাটাচ এত বড় একটা ব্যালকনি, আমি পরের দিনকেই সকালে আপনাদের দেখাবো। তো অনেক বড় রুম, স্পেশাল চেঞ্জিং কাউন্টার, বাথরুমটা তো খুবই স্পেশিয়াস ছিল। তো এই রেটসে আপনাদের এই ফার্ম স্টেটা বলেই আমাদের থাকা সম্ভব হয়েছিল, নাহলে কিন্তু আমরা অন্য যদি প্রপার মানালি মল রোডের কাছে থাকতাম এত সুন্দর দৃশ্যও পেতাম না, এত সুন্দর পরিবেশও সম্ভব হতো না। সব থেকে বড় ব্যাপার, আমরা ভেকেশনে যেই জন্য যাই একটা প্রপার মনের আর আত্মার শান্তির জন্য, সেইটা কিন্তু আমরা ভরপুর পেয়েছিলাম এই ফার্ম স্টেটাতে। তো এখানকার ওনার তো ছিল খুবই ফ্রেন্ডলি নেচারের, ছোটখাটো কোনো প্রবলেম হলে উনি নিজে পার্সোনালি কল করে আমাদের প্রবলেমটা ডিটেলসে জানছিলেন আর নিজে এসে সমাধান করছিলেন। কারণ এরকম ফার্মস্টেতে যা হয় আর কি, এখানে তো খুব বেশি স্টাফ থাকে না, এইখানকার ওনার্সদেরকে কিন্তু আপনি খুবই ফ্রেন্ডলি এবং কোর্ডিয়াল নেচারের পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যালকনি থেকে ভিউটা কতটা সুন্দর ছিল। একটু ভেতরে আপনাকে আসতে হবে, একটা
ছোট ব্রিজ ক্রস করে, যেখান দিয়ে গাড়ি অনায়াসে চলে আসতে পারে। কিন্তু একবার যদি আপনারা ওইটুকু প্রবলেমটা ক্রস করে এখানে পৌঁছে যান, তারপর কিন্তু আপনাদেরকে সত্যি কথা বলছি, মানালির মাল রোডে আর ফিরে যেতে ইচ্ছে করবে না। তো এই ফার্মস্টে সম্বন্ধেই নানা রকম ডিটেলস, এবং আগামী দিন আমাদের মানালি ভ্রমণ নিয়ে আসছে আমাদের নেক্সট ভিডিও, নেক্সট সানডে at 12 PM